বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ আফসার কুরিয়ারের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 17/5/2023 তারিখে বাংলাদেশ ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আজকে আমরা গণিত মডেল টেস্ট দেখব। এই মডেল টেস্টের প্রথম যে প্রশ্নটা এখানে বলা ছিল যে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে আছে 212, 179, 146 আর হচ্ছে 113। তাহলে আমাদের এই শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো এই ধরনের যে হচ্ছে ধারাগুলো রয়েছে, এই ধারাগুলোকে সলিউশন করার জন্য ফার্স্টলি আপনাকে দেখতে হবে এই ধারার কোন ধারা, মানে হচ্ছে দুই ধরনের আমাদের সিরিজ রয়েছে, একটা গুণোত্তর ধারা, একটা সমান্তর ধারা। তো এটা দেখে সামনের দিকে যেতে হবে। এটা আমরা দেখলে বুঝতে পারি যে আসলে যদি এইখান থেকে এই পদটা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি, অর্থাৎ 169 থেকে 212 বা 212 থেকে যদি 169 বিয়োগ করি, 9 আছে 12, 3 আর হচ্ছে এখানে হচ্ছে 8 আছে 11, 3, তার মানে হচ্ছে 33। এখানে 1 0 এখানে, তার মানে এখানকার অ্যানসার কিন্তু 33 আমাদের আছে। তো এখন আমরা দেখব যে আসলে পরের ব্যবধানটা আসলে 33 হয় কিনা। 6 9 3 আর হচ্ছে 4 7 3, সুতরাং 33। এখানেও 113 আর 146, 113 এর সঙ্গে 33 যোগ করে 146 হয়, তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার গ। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 100 হয়, সংখ্যাটি কত? ধরে নিচ্ছি সংখ্যাটা x, x এর সঙ্গে x এর 3 গুণের সাথে, তাহলে শর্ত মতে বাই দা কন্ডিশনে বলা হচ্ছে x এর 3 গুণ 3x এর সঙ্গে কি দ্বিগুণ যোগ করব, যোগ করলে কত হবে? এই 100 হবে, ইকুয়ালস টু এই 100। ওকে, 3 আর দিয়ে 5x ইজ ইকুয়ালস টু 100, তাহলে x ইকুয়ালস টু আসে 5 20 100। মানে অ্যানসার কিন্তু হচ্ছে এই যে আমরা সংখ্যাটা ধরে নিয়েছিলাম, এই সংখ্যাটার মান আমরা এখানে 20 পেয়েছি, সুতরাং অ্যানসার হচ্ছে আমাদের এই যে 20। এখন প্রশ্নটা দেখেন আপনি যে এই যে 20 আছে, 20 3 গুণ, 3 গুণ কত হয়? 60। ওকে, অর্থাৎ হচ্ছে 20 ইনটু 3, তার মানে হচ্ছে 60। এর সঙ্গে কত যোগ করলে? দ্বিগুণ যোগ করলে। এই 28 দ্বিগুণ কত? 28 দ্বিগুণ হচ্ছে 40, অর্থাৎ 2 ইনটু 20, 28 দ্বিগুণ হচ্ছে 40। এই 40 আর 40 আসলে 100 হয়। ওকে, আপনারা এইখান থেকে এই অপশনগুলো দেখেও আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আপনার এইগুলো ধরে করতে হবে এমনটা না, কারণ এখানে 25, যেমন 25 আছে, 25 এর 3 গুণ, 3 25 কে 75, 75 এর সঙ্গে তো 50 যোগ করলে কখনো 100 হয় না। 18 দুগুণ 36, 36 এর সঙ্গে 3 18 54, 54 এর সঙ্গে 36 যোগ করলে তো কখনো 100 হয় না। এখানে যেমন 33 30 আছে, 30 এর 3 গুণ 33 কে 90, 90 এর সঙ্গে যদি আপনি 60 যোগ করেন তাহলে কি 100 হয়? কোনোভাবেই হয় না। সুতরাং অপশন হচ্ছে আমাদের ক। এই অঙ্কটা বিভিন্ন ভাবে আপনারা ট্রাই করতে পারেন। এখন এই প্রশ্নগুলো আসলে এত বেশি আসে না, তারপর এখানে একটা প্রশ্ন আছে এই মডেল টেস্টে, তো আমাদের আসলে একটা দেখলেই মোটামুটি মনে রাখার চেষ্টা করব আমরা। আমরা কিন্তু এখানে জানি যে আসলে এই যে রোমান সংখ্যা আসলে কোনগুলো। এই যে আমাদের দেখো তো, এটা একটা রোমান সংখ্যা 1, এটা কত আমাদের 2, এইটা কত আমাদের 3, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে আমাদের এইটা কত আসলে? এইটা কিন্তু আসলে কত? 5। তো এইটা কত আমাদের? 10, এটা কিন্তু আমরা জানি। এর সঙ্গে সি আছে, ডি আছে, এম আছে। ওকে, এবং এখানে এল আছে। এল মানে হচ্ছে 50, এই সি মানে হচ্ছে 100, এবং এই ডি মানে হচ্ছে 500, এবং এম মানে হচ্ছে 1000। তার মানে এই যে 1 2 3 4 বা 10 পর্যন্ত, বা যে আমাদের হচ্ছে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এগুলো আমরা জানি। এখন আমাদের এই চারটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে এল সি ডি এম। আপনারা এটাকে এভাবে মনে রাখতে পারেন, এলসিডি মনিটর হিসেবে মনে রাখা যায়। এলসিডি মনিটর, এলসিডি মনিটর হিসেবে মনে রাখা যায়। শুরু কোথায় থেকে? 50, 100, 500 এবং 1000। তার মানে এলসিডি মনিটর 50, 100, 500 আর 1000। যদি এরকম যদি হয়, তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে কিন্তু আমাদের ইভেন্চুয়ালি 1000। তার মানে এখানকার অ্যানসার হবে আমাদের
এই যে মিস্টার ক। এটা খুব সহজ প্রশ্ন যে 12 কোন সংখ্যার 150%। আপনারা এখানে অ্যানসারটা দেখেও বলতে পারেন, কারণ এখানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটার 150% 12 হবে, যে সংখ্যাটার 150% 12 হবে। আমরা আসলে এটা এভাবে করতে পারি, 12 এই যে 12 আছে ইকুয়াল হবে, ধরি এই 12টা হচ্ছে x এর কোন সংখ্যার x এর 150%, তাহলে x এর 150%। এই পার্সেন্ট আমি যদি উঠাই দেই, আচ্ছা 50% দিয়ে দিলাম এখানে, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি হয়, 12 হচ্ছে x এর 150%। প্রশ্ন বলছে 12 এই কোন সংখ্যা, এই সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি, 12 x এর 150%। এভাবে আমরা ক্যালকুলেশনটা সাজাবো। এই প্রশ্নটা অনুসারে আমরা এই লাইনটা সাজাবো। প্রশ্ন এখানে বলা হচ্ছে 12 কোন সংখ্যার 150%, তাহলে 12 হলো, তার মানে 12 পরে সমান চিহ্ন, 12টা হবে কোন সংখ্যার x এর 150%। তার মানে আমাদের x এর ভ্যালু বের করব, x এর ভ্যালুটাই আসলে কোন সংখ্যার কথা বলানো হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে x ইনটু এই 150/100। এই তো কারণটা হচ্ছে কি, এই পার্সেন্টেজ যখন উঠে যায় তখন 1/100 চলে আসে। এখন যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে 12 ইনটু 100/150, কারণ এই 150 নিচে চলে আসবে আর এই 100টা উপরে চলে যাবে। এই শূন্য আর এই শূন্য আমাদের কেটে যায়, যাওয়ার পরে এই 10 কে যদি আমি 5 দ্বারা কাটি 2 আসে, এই 15 কে যদি আমি 5 দ্বারা কাটি তাহলে 3 আসে, 3 দ্বারা যদি আমি 12 কে কাটি 4 আসে, তাহলে 4 ইনটু 2 সমান সমান হচ্ছে 8। তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারতেছি যে আসলে 12 কোন সংখ্যার 150%। উত্তর হচ্ছে আমাদের এই যে মিস্টার ক 8। প্রশ্ন হচ্ছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। আমরা কিন্তু আসলে জানি যে সম্পূরক কোণ বলতে কি বোঝায়, যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যদি দুইটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, তার মানে একটা কোণ আপনার হচ্ছে 90 ডিগ্রি দেয়া আছে, তাহলে আরেকটা কোণ কত হবে, অবশ্যই এখানে গ্যাপ থাকবে আর এইখানে সম্পূরক কোণের ক্ষেত্রে এখানে 180 হবে। তার মানে এখানে 90 আছে, এই বক্সে কত বসালে 180 হবে, তার মানে এখানে 90 হবে। এখানে অপশন আমি লিখিনি কারণ এটা অনেক সহজ কোশ্চেন, যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, তার মানে উত্তর হবে এই 90। যদি আপনার বলে এই সম্পূরকের জায়গায় যদি বলে পূরকের কথা, যদি বলে পূরক কোণ কত ডিগ্রি, তাহলে ধরুন আপনার বলেছে এখানে 20 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, তার মানে এখানে 20 লিখবো প্লাস এখানে একটা ফাঁকা চিহ্ন দিব, দেন এইখানে হবে আমাদের এই পূরক কোণ মানে হচ্ছে আসলে 90 ডিগ্রি। হ্যাঁ, পূরক কোণ মানে 90, তার মানে এখানে 90 হবে, তার মানে এইখানে এই ফাঁকা ঘরে এখন কত বসালে আমাদের 90 হবে, 20, আর এখানে যদি আমি 70 বসাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে 90 হচ্ছে। এই ধরনের বিষয়টা যে বলছে দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তার মানে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের পার্থক্য হবে 2 এবং অর্থাৎ ওই দুইটা যদি বিয়োগ করা যায় তাহলে পার্থক্য হবে 2 এবং গুণফল হবে কত, 24 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ওই দুইটার মধ্যে আবার ক্ষুদ্রতম আছে, তার মানে ওই দুইটা সংখ্যা দ্বারাই 24 কে ভাগ যাবে এবং ওই দুইটা যদি আবার বিয়োগ করি তাহলে 2 হবে। ওই দুইটার ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। তার মানে এই অপশনে যে উত্তরগুলো দেয়া আছে এই উত্তরগুলোর মধ্যে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি দেয়া আছে, অর্থাৎ যেটা উত্তর হবে তার বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে। এইটা বের করার জন্য কোনো ক্যালকুলেশন আপনারা করবেন না, আপনারা করবেন কি শুধু এই অপশন দিয়ে টেস্ট করবেন। ধরুন 2 আছে, 2 দ্বারা 24 কে ভাগ করলে 12 আসে, 12 দুগুণ 24, ধরুন 2 ইনটু 12, ওকে, কারণ এই 2 দ্বারা কিন্তু আসলে 24 কে অবশ্যই ভাগ যেতে হবে, 12 দুগুণ 24। এখন কথা হচ্ছে এই দুটোর ব্যবধান কি 2, একটা কন্ডিশন মিলে যায়, গুণফল 24 ঠিক আছে, ব্যবধান কি 2, অবশ্যই নয়, সুতরাং এটা বাতিল। এবারে 4 এর রাশি, 4 6 24, 4 ইনটু 6, 4 6 24। তাহলে এখানে এবারে দেখেন আপনারা
এই দুটোর ব্যবধান কি 2? অবশ্যই 2। 4 6 - 4 = 2। তার প্রথম কন্ডিশনটা মিল আছে, দ্বিতীয় কন্ডিশনটাও মিল আছে, গুণফল হচ্ছে 24। তার মানে এখানকার অ্যানসার হবে এই মিস্টার খ। বাকিগুলো আর টেস্ট করার দরকার নাই, টেস্ট করলেও আপনারা এটা মিলাইতে পারবেন না, ইচ্ছা করলেও মিলাইতে পারবেন। এখানে বলছে যে দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত? এই ধরনের যে অঙ্কগুলো আছে এখানে, এই অঙ্কগুলো আমরা সর্বদা একটা সূত্র দিয়ে করানোর চেষ্টা করব। সূত্রটা একটু লিখে নিই। যে আমরা জানি সংখ্যা দুইটির লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুইটির গুণফল, সংখ্যা দুইটির গুণফল। ওকে, অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল সমান ওই সংখ্যা দুইটির লসাগু করতে হবে, দেন গসাগু করতে হবে, গসাগুলো এটার সমান হবে। তো আমাদের বের করতে হবে কি, আসলে সংখ্যা দুটির গুণফল দেয়া আছে, কত দেয়া আছে? 1536। বের করতে হবে লসাগু এখানে দেয়া আছে, তার মানে আমাদের হচ্ছে এই গসাগুটা বের করতে হবে। তার মানে এখানে গসাগু হবে, গসাগু আর লসাগু দেয়া আছে 96। যদি আমি এখানে এই গসাগুর ভ্যালুটা বের করতে চাই, তাহলে গসাগুটা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এই যে 1536 একে ভাগ করতে হবে। এই গসাগুর সঙ্গে লসাগু গুণন অবস্থায় আছে, তার মানে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে 96। 96 তাহলে এটাকে ভাগ করতে হবে। আমি কিন্তু আগে আসলে বলে আসছি যে এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই যোগ বিয়োগ গুণন ভাগে খুব দক্ষ হতে হবে। 96 দ্বারা 153 কে যদি ভাগ করি তাহলে আমাদের একবার আসে, দুইবার কিন্তু যায় না। কারণ দুইবার যদি গুণন করি 9 9 18, 180 না 180 এর উপরে যায়। বাট এখানে আছে 153, সুতরাং এখানে 96 হবে। 9 6 যদি বিয়োগ করি, এখানে 6 আছে, কত হচ্ছে 13, 6 আছে 13, 7 আর 6 13, এখানে 7। তার মানে হচ্ছে আমাদের এখানে 10 আছে 15, এখানে 5, হাতে হচ্ছে 1 1 1 0, আর এখানে হচ্ছে আমাদের 6। তার মানে 576। এখানে ইজিলি আমরা বলতে পারি যে এই 6 কে এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করলে যেন এই 6 আসে। তার মানে আমি যদি এখানে 6 দেই, তাহলে 6 6 36 এর 6, হাতে হচ্ছে 3, 6 9 54 55 56 57। তার মানে এটা মিলে গেছে। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের 16। অর্থাৎ এই 96 দ্বারা যদি এই 1536 কে কাটি, তার মানে অ্যানসার হচ্ছে আমাদের 16। ওকে, এখানে অ্যানসার হচ্ছে এই যে মিস্টার গ। এই যে যোগ বিয়োগ গুণন ভাগগুলো, এগুলো আপনারা নিজের টেকনিকে করার চেষ্টা করবেন। আপনারা একটু দেখেন যে একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। অর্থাৎ একটা ক্লাস আছে, এর মধ্যে যতগুলো শিক্ষার্থী থাক তাদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হয়েছে। ওকে, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? আমরা যদি মোট শিক্ষার্থীর সংখ্যার কথা বলছি, মোট শিক্ষার্থীর সংখ্যা যদি একজন যদি ধরে নিচ্ছি মোট শিক্ষার্থী একজন। এখন বলছে একজন যদি মোট শিক্ষার্থী হয়, টোটাল শিক্ষার্থী একজন, একজনে যতজন শিক্ষার্থী আছে, দেখেন প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের একজন শিক্ষার্থী পাবে। এই প্রত্যেক শিক্ষার্থী মানে একজন। ক্লাসের মোট শিক্ষার্থীর 3 গুণ। মোট শিক্ষার্থী কত আমরা ধরে নিয়েছি? একজন। এর 3 গুণ কত? 3x। ওকে, প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর ক্লাসের মোট শিক্ষার্থী 3 গুণ, মানে একজনের 3x টি চকলেট পাবে। চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? একজনের 3x পাবে, তাহলে শিক্ষার্থী আছে হচ্ছে একজন, একজনে পাবে হচ্ছে 3x, তাহলে এতটি চকলেট। এখন এইটা সমান সমান 2700টি। আশা করি বুঝতে পেরেছেন।
আমি আরেকবার বলে দিচ্ছি, মোট শিক্ষার্থী ধরে নিচ্ছি একজন, অর্থাৎ ওই ক্লাসে মোট শিক্ষার্থী আমরা একজন ধরে নিয়েছি। এখানে বলছে একজনে চকলেট পাবে যতজন শিক্ষার্থী আছে তাদের 3 গুণ। শিক্ষার্থী আছে একজন, তার 3 গুণ কত? 3x। তাহলে 3x পাবে একজন, তাহলে মোট শিক্ষার্থী আছে কজন? একজন। x * 3x, এই যে x * 3x সমান সমান কতটি চকলেট পাবে? 2700টি চকলেট পাবে। এখানে ক্যালকুলেশন করলে 3x² = 2700, বাংলিশ হয়ে গেছে এটা 2700। তাহলে x² = 3 দ্বারা যদি 2700 কে ভাগ করি 900 আসে। এই 900 কে x যদি √900 করি, এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তো আর মাইনাস হতে পারে না, যার কারণে সর্বদা প্লাস হবে। এখানে তার মানে হচ্ছে 3 আর হলো 0, এই দুইটা শূন্যের জন্য একটা 0 আর 9 এর জন্য একটা 3, তার মানে হচ্ছে 30 জন শিক্ষার্থী আছে। অর্থাৎ এই যে মিস্টার ক, এই অঙ্কগুলো একটু বড় হলেও পরীক্ষার হলে আমরা যদি ঘাবড়ে না যাই, অর্থাৎ বড় অঙ্ক বা বড় কথা দেখলেই যে আমাদের ভয় পেতে হবে এমনটা না। বড় অঙ্কগুলো সাবধানে মানে চোখ কান খোলা রেখে একবার আপনি আস্তে ধীরে রিডিং করে শেষ করবেন, কারণ আপনি একবার আস্তে ধীরে রিডিং করলে কিন্তু এটা বুঝতে পারবেন, বাট 10 বার আপনি দ্রুত পড়বেন যদি পড়েন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে আপনার এখানে মূল কিওয়ার্ড হচ্ছে এই বৃত্তের ব্যাসটা। যদি আপনি ভুল করে ঝটপট পড়তে গিয়ে ব্যাসকে ব্যাসার্ধ বলে ফেলেন বা থিঙ্কিং এ যদি এটা আসে তাহলে কিন্তু ঝামেলা। আমরা বিভিন্ন যে সালের প্রশ্নগুলো দেখতে পাই সেখানে কিন্তু প্রায় ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেলে স্বাভাবিক যে বিষয়টা, বাট এখানে বলছে কিন্তু ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, সুতরাং অন্য অঙ্কের চেয়ে একটু ভিন্ন। তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ক্ষেত্রফলটা কত হয়? আমাদের ক্ষেত্রফল হচ্ছে পাই r², ওই বৃত্তটার ক্ষেত্রফল। ওকে, এখন বলছে আরেকটা বৃত্ত আছে। এখন যে বৃত্তটা আমরা ক্যালকুলেশন করে নিলাম, আরেকটা বৃত্ত আছে, ওই বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসটা 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে বলতে পারেন? ব্যাস হবে 2r। ওকে, ব্যাস যদি 2r হয়, এর 3 গুণ বৃদ্ধি পাবে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাবে। আমরা কিন্তু ব্যাসটা বের করে নিলাম, তাহলে ইহার 3 গুণ কত? ইহার 3 গুণ হবে 3 দুগুণ 6r, এই তার মানে ব্যাস পেয়ে গেলাম 6r। 3 গুণ বৃদ্ধি পাওয়ার পরে যে বৃত্তটা পাওয়া যাবে তার ব্যাস হচ্ছে 6r। আমরা কি ব্যাস দিয়ে আসলে ক্ষেত্রফল বের করি? না, ব্যাসার্ধ দিয়ে। এখান থেকে আবার ব্যাসার্ধ বের করে নিতে হবে 2 দ্বারা, তার মানে হচ্ছে 3r। ওকে, 3r আমরা পাইলাম কি? বড় যে বৃত্তটা সেই বৃত্তের, অর্থাৎ নতুন বৃত্তের ব্যাসার্ধ পাইলাম। তাহলে এর ক্ষেত্রফলটা কত? এইটার ক্ষেত্রফল তো আমরা জানি এটা। এবারে এইটার ক্ষেত্রফল কত হবে? পাই r²। পাই r এর ভ্যালুটা কত আসলে? 3r, তার উপরে স্কয়ার, তার মানে 3 × 9 পাই r²। এইটা হচ্ছে আমাদের বড় বৃত্তের ক্ষেত্রফল, এইটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন হচ্ছে এটা। বলছে যে ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই পাই বাই r² দ্বারা, পাই r² দ্বারা যদি এটাকে ভাগ করি, এটা ক্যান্সেল, তার মানে হচ্ছে 9 আসে উত্তর, তার মানে হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাবে। সুতরাং অ্যানসার হচ্ছে আমাদের এখানকার মিস্টার গ, 9 গুণ। যে x + 1/x = 2 হলে x এর মানটা কত, এটা আমাদের বের করতে হবে। এই অঙ্কগুলো আপনি যখন করবেন তখন কোনো ক্যালকুলেশন করবেন না, এই অঙ্কগুলো অপশন দেখে টেস্ট করতে হবে। তার মানে এখানে বলা আছে x + 1/x = 2। এখানে নরমালি বুঝেন এই অপশনে যে মানগুলো আছে x এর ভ্যালু কি বসালে 2 আসে। যদি আমি এখানে 1 বসাই, পজিটিভ 1/1 = 2, তার মানে 1 + 1 = 2, তার মানে 1 + 1 হবে। আর কোনো অপশন দিয়ে কিন্তু এটা মিলবে না, সুতরাং অপশন হবে মিস্টার খ। কারণ আমি যদি এখানে 1 দেই আর এখানে x এর জায়গায় যদি 1 দেই, তার মানে এখানে 1/1, তার মানে 1 + 1 2,
তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায়। আর এই যে যদি আপনি 5 দেন তাহলে আর যাই হোক 2 আসবে না, অন্য কিছু আসবে, 2 দিলেও আসলে অন্য কিছু আসবে, 3 দিলেও আসলে আমাদের অন্য কিছুই আসবে। এখানে প্রশ্নটা দেখেন, গড় থেকে কোশ্চেনটা করা হয়েছে 6, 8 এবং 10 এর গাণিতিক গড়। তাহলে 6, 8, 10 এর গাণিতিক গড় কত? আমরা জানি গড় মানে কি সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা। সংখ্যাগুলোর যোগফল কত? এখানে 8, 6, 14 আর 10 কত হয়? 24 হয়, 24। ওকে, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ, কয়টা আছে কিনা 1 2 3, 3 দ্বারা ভাগ হলে আমাদের গাণিতিক গড় আসলো 8 আসে। ওকে, এখন বলেছে যে 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, অর্থাৎ আরেকটা গাণিতিক গড় বের করতে হবে। সেখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, 7 আছে 9 আছে, 7 7 14 15 16, দুইটা সংখ্যার যোগফল 16। এইখানে আরেকটা কোন সংখ্যা নিলে 24 হবে? 24 হবে, তাহলে অবশ্যই 8 নিতে হবে। যদি 8 নেই, 16 আর 8 24। ওকে, তার মানে অ্যানসার হবে আমাদের হচ্ছে এই যে মিস্টার খ। কারণ এখানে তিনটে সংখ্যার গড় যা হবে, এখানেও দুইটা সংখ্যা দেওয়া আছে এবং কোন সংখ্যার গাণিতিক গড়, তার মানে ওই সংখ্যাটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। 12 নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে যে প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা এবং চতুর্থ দিনে 8 টাকা এভাবে দান করলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে? প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা দান করলে, তাহলে প্রথম দিন এটা, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এখানে পঞ্চম দিন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, এই হচ্ছে 15 দিন। তাহলে এই 15তম দিনে এসে, 15তম দিনে এসে তার কত টাকা দান করা হবে? তার মানে প্রথম এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা সবগুলো যোগ করতে হবে। যোগ করার পরে এই পর্যন্ত 15তম পদ পর্যন্ত এসে আমাদের যোগ করে যা হবে সেই টাকাটা সে দান করবে। বাদ তাহলে আমরা এটা বের করব কিভাবে আসলে? তার মানে এইখানে আপনারা দেখেন এটা কিন্তু একটা ধারা ক্রিয়েট করেছে, অর্থাৎ হচ্ছে সিরিজ। এটা একটা কি ধরনের সিরিজ এটা আমরা ফাইন্ড আউট করি। দেখুন এইখানে আমাদের হচ্ছে 1 আছে, এর ডাবল 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল 16, এভাবে চলতে থাকবে। তার মানে একটা গুণোত্তর ধারা, এটা এক ধরনের একটা গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার আর কত আসলে সাধারণ অনুপাত কত? আমরা সাধারণ অনুপাত আর বের করব। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত 2 ভাগ 1 সমান সমান 2। আবার এখানে এই 4 ভাগ 2 অর্থাৎ এই পদ ভাগ হচ্ছে এই পদ, 4 ভাগ 2 = 2 হবে। আবার এই পদকে যদি এই পদ দ্বারা ভাগ করি 8 ভাগ 4 = 2 হবে। তার মানে যেহেতু এই অনুপাতগুলো সাধারণ অনুপাতগুলো সমান, সুতরাং এটা একটা গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর ভ্যালুটা কত আসলে? এই যে আর এর ভ্যালুটা এটা কিন্তু গ্রেটার দেন 0, সরি গ্রেটার দেন 1। যদি গ্রেটার দেন 1 হয়, আর এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে গুণোত্তর ধারার দুইটা সূত্র। আর সহজ কথা, একটা হচ্ছে যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সমষ্টি হবে, সমষ্টি আমাদের হবে a 1 অপেক্ষা বড়, কিন্তু 1 অপেক্ষা বড় হলে a আর n-1 বাই হচ্ছে r-1। ওকে, আর যদি কোনো কারণে তার মানে হচ্ছে এখানে r এর মান যেহেতু 1 অপেক্ষা বড়, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি কখনো r এর মান 1 অপেক্ষা ছোট হয়, ধরে নিচ্ছি এখানে 2/1/3 আসলো, তাহলে কিন্তু এই ধরনের, অর্থাৎ 1টা বড় 1/3 অপেক্ষা, অর্থাৎ সবচেয়ে ছোট মান 1 এর চেয়ে বাকি ছোট মানগুলো পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু সমষ্টি হবে, আমি এখানে লিখে দিচ্ছি, সেক্ষেত্রে সমষ্টি হবে a 1 - r এর উপরে n 1 - r। তাহলে এইটা হবে সমষ্টি। এই সূত্রতে বসাবো যদি r এর মানটা 1 থেকে ছোট হয়, আর r এর মানটা যদি 1 থেকে বড় হয়, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এই সূত্র ইউজ করার নিয়ম কি? a কি? a হচ্ছে প্রথম পদ, এইটার প্রথম পদ কত? এই যে 1। ওকে, ইনটু দেন rn, r এর ভ্যালুটা কত আমাদের 2, 2 এর উপরে কততম পদের কথা বলছে? 15তম পদের কথা বলছে, 15তম পদের কথা বলছে।
-1 বাই এখানে আমাদের হচ্ছে r -1, আর কত 2 মাইনাস হচ্ছে 1, তার মানে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। এইখানে তো ক্যালকুলেশন করলে 1 হয় আর এখানে 1 হয়, ক্যান্সেল হয়ে যায়। শুধু এই যে এইটা হচ্ছে আমাদের অ্যানসার 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। এখানে অ্যানসারগুলো আসলে ওইভাবে দেয়া নাই, অ্যানসার মূলত এটা ক্যালকুলেশন করলে হবে 2 টু দি পাওয়ার 15, যদি ক্যালকুলেশন করেন তাহলে -1, তার মানে এই ধরনের একটা মান চলে আসবে, এই মানটাই চলে আসবে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। তো এভাবে যখন সমষ্টির সূত্র আসবে গুণোত্তর ধারার ক্ষেত্রে, তাহলে ফার্স্টলি আপনাকে দেখতে হবে গুণোত্তর ধারাটার আর এর ভ্যালুটা কেমন, 2 এর চেয়ে ছোট নাকি সরি 1 এর চেয়ে ছোট নাকি 1 এর চেয়ে বড়। যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে কোনটা কি অনুপাতে কাজ করে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখেন যখন আর এর ভ্যালুটা 1 অপেক্ষা বড় হয় তাহলে আরটা কিন্তু সামনে থাকে, আর আর এর ভ্যালুটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আরটা কিন্তু পিছনে চলে যায়, 1 - r 1 - r। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রায় এই বিষয়টা শুধু এখানে কনফিউশনে আমরা পড়ে যাই। যে একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে, একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আসলে কি জানি, এই যে দেখেন এইটা কিন্তু আসলে সমবাহু ত্রিভুজ, এটা এ, এটা এ, এটা এ। সমবাহু মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এর ক্ষেত্রফলটা আসলে আমাদের কত। এর ক্ষেত্রফলটা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা যেটা আমরা শিখে আসছি, সেটা হচ্ছে √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কি জানি এটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু স্কয়ার, √3/4 স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলটা। এখন তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য a, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার। এখানে যেমন একটি বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে a সমান সমান হবে 16, a সমান সমান হবে 16, এখানেও a সমান সমান হবে 16। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসে √3 4 ইনটু 16, এক বাহুর দৈর্ঘ্য যেহেতু তার উপরে স্কয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারি √3/4 ইনটু এই যে 16 এর উপর স্কয়ার, আমরা এখানে লিখতে পারি 16 ইনটু 16। এভাবে একটু সিম্পলিফাই করলে একটু সহজ হয়। 4 দ্বারা যদি আমি 16 রেখে কাটি তাহলে 4 আসে, 4 16 64, 64√3। তার মানে অ্যানসার হচ্ছে 64√3, মানে হচ্ছে এই যে মিস্টার খ হচ্ছে এখানকার অ্যানসার। ওগুলো এই অঙ্কটা কিন্তু আপনি যদি ইলাবোরেটলি করতে যান বা রিটার্ন করতে যান একটু বড় হবে। এই অঙ্কটা শর্টকাট কিছু সিস্টেম আছে, এটা আমরা দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি। বলছে একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার, 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তার মানে আমরা এই অঙ্কটা যখন করব তখন এভাবে লিখব, এই যে 10 কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 10 যোগ 10 যোগ আর 10 ইনটু 10/100, অর্থাৎ অ্যানসার কিন্তু সরাসরি এখান থেকে চলে আসবে। এখানে যে পার্সেন্টেজটা দেয়া আছে, যদি এখানে 10% আর একটা 20% যদি দেয়া থাকতো তাহলে 10 20 10 20 ইনটু এত, মানে একটা বৃদ্ধি পায় একটা হ্রাস পায় এই ধরনের হলেও যখন হ্রাস পাবে তখন মাইনাস চিহ্ন দেবেন, যখন বৃদ্ধি পাবে তখন এর সামনে সবগুলো প্লাস চিহ্ন হবে। অর্থাৎ আমি বলতেছি কি, যদি এখানে হ্রাস পেত তাহলে এখানে -10 -10 ইনটু -10 আর হচ্ছে এখানে 100। এখানে সবগুলো যেহেতু বৃদ্ধি পেয়েছে সবগুলোর সামনে প্লাস, তার মানে এই 10 10 এ 100, এই 100 কেটে যায়, তার মানে এখানে কাটাকাটি যাওয়ার পরে এখানে কিন্তু 1 থাকে। ওকে, এই 10 আর 10 20 যোগ হচ্ছে 1 সমান সমান এই 21% হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এখানে কিন্তু তাই অ্যানসারটা দেওয়া আছে। আশা করি এই রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে 10% বৃদ্ধি পায়, সেই কারণে আমাদের এখানে লিখতে হয়েছে 10 যোগ 10, এই যে যোগ চিহ্ন যোগ এখানে একটা 10 আর এইখানে 10 দুইটা গুণন হবে আর নিচে 100 দ্বারা ভাগ হবে, এই মাঝের মধ্যে কিন্তু প্লাস চিহ্ন থাকবে। এটা ক্যালকুলেশন করলে আমরা এই বিষয়টা পেয়ে যাই।
এই অঙ্কটা পরীক্ষায় আসলে সর্বোচ্চ আপনার 1 মিনিট না 30 সেকেন্ড টাইম লাগবে। এরপরে বলছে 75 নম্বর অঙ্ক 7-5 বলছে 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান কত ইঞ্চি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আসলে মুখস্থ বিদ্যা। আমি আসলে এটা বলেছিলাম যে ক্লাস 8 এর 3 অধ্যায়ের যে অধ্যায়টা আছে, অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের উদাহরণ থেকে বেশ কিছু প্রশ্ন আছে মুখস্থ বিদ্যাগুলো, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। 1 মিটার সমান কত ইঞ্চি, আমাদের এখানে অপশনে আছে, উত্তর কিন্তু হবে 39.37 ইঞ্চি। এটা আসলে মুখস্থ বিদ্যা। 39.37 ইঞ্চি, এটা মাথায় রাখবেন আপনারা, কারণ এই প্রশ্নগুলো খুবই আসে পরীক্ষার হলে, একদম সচরাচর বা কমন কোশ্চেন এগুলো আসেই। যে 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি, 3-7 ইঞ্চি। এরপরে আমরা 17 নম্বর অঙ্কে যাব। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? আমাদের থিঙ্কিং হচ্ছে বের করতে হবে কতজন উভয় বিষয়ে ফেল করেছে। তো পরীক্ষার্থী হচ্ছে 100 জন, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, 94 জন যদি বাংলায় পাশ করে এবং 80% গণিতে পাশ করেছে, তার মানে শুধু বাংলায় কতজন পাশ করেছে? শুধু বাংলায় এই যে 94 মাইনাস উভয় বিষয়ে পাশ করেছে 75 জন, এই 75 বাদ দিবেন, 75। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসে 5 আছে কত হলো 14, 9 5 14 9, আর হচ্ছে এখানে 8 আছে 9 19। তার মানে শুধু বাংলা, এটা শুধু বাংলায় পাশ করেছে এতজন। এবং শুধু গণিতে পাশ করেছে কতজন? এখানে 80 আছে, এই 80 থেকে এই 75 বাদ দিবেন, তাহলে শুধুমাত্র গণিতে পাশ করেছে 5 জন। তার মানে বাংলায় পাশ করেছে 19 জন, গণিতে হচ্ছে 5 জন, টোটাল কতজন হলো? 24 জন। ওকে, এখন উভয় বিষয়ে পাশ করেছে কতজন? উভয় বিষয়ে পাশ করেছে এই 75 জন। এই 24-এর সঙ্গে এই 75 যোগ করবেন, যোগ করলে 99 জন আসে। এখন কথা হচ্ছে উভয় বিষয়ে যদি এই 99 জন পাশ করে, তাহলে ফেল করেছে কতজন? মোট স্টুডেন্ট কতজন? 100 জন। উভয় বিষয়ে পাশ করেছে 99 জন, তাহলে ফেল করেছে কতজন? 1 জন। 100 জন থেকে 99 বাদ দিলে 1। তার মানে উত্তর হচ্ছে আমাদের এখানকার এই যে মিস্টার ঘ। এই অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষা আসে, এগুলো একটু ঠান্ডা মাথায় করতে হয়। a + b = 7 এবং ab = 12 হয়, তাহলে a - b হোল স্কয়ার কত? তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এটা করলেই এনাফ। a + b এর মান কত আমাদের? 7 7 7 49 -4 ইনটু ab এর মানটা কত আমাদের? এই যে 12 12, তাহলে 49 মাইনাস 4 12 48 এখানে, তাহলে এখানে 1 হবে। তাহলে a - b √ √1 মানে হচ্ছে 1 উত্তর। তার মানে এখানকার অ্যানসার হবে এই যে মিস্টার ঘ। আশা করি এই ফর্মুলাটা আমরা সবাই জানি, এটা যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, অর্থাৎ যে ট্রেনটা, ওই ট্রেনটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? অর্থাৎ একটা ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায়, তাহলে তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এবং স্টেশনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ধরুন এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে স্টেশন। এখন এই যে ট্রেনটা যদি এই স্টেশনকে অতিক্রম করতে চায়, তাহলে এই ট্রেনটাকে করতে হবে কি? এইখানে আসতে হবে, অবশ্যই এই মাথায় আসতে হবে, এই মাথাটা অবশ্যই এইখানে আসতে হবে। আসার পর ট্রেনটা এদিকে যাবে। তার মানে এইটার দৈর্ঘ্য কত? এই যে এইটার দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার এইটা, এবং এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? আসলে 300 মিটার প্ল্যাটফর্ম, 300 মিটার এখানে প্ল্যাটফর্ম।
তাহলে সে টোটাল দৈর্ঘ্য অতিক্রম করবে এই 300 যোগ 100 সমান সমান হচ্ছে 400 মিটার অতিক্রম করবে। তাকে 400 মিটার অতিক্রম করতে হবে। যদি সে 400 মিটার অতিক্রম করতে পারে তাহলে সে তার স্টেশনটা অতিক্রম করে ফেলবে আর কি, নিজের দৈর্ঘ্য এবং স্টেশনটা অতিক্রম করে ফেলবে। এখন প্রশ্নটা হচ্ছে এই 400 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগে। এখানে একটা হিন্টস দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ আমাদের টাইম বের করতে হবে। কিন্তু অ্যানসারে দেখেন সেকেন্ড দেওয়া আছে, টাইম বের করতে হবে। অর্থাৎ ঘন্টায় 60 কিলোমিটার অতিক্রম করে, তার মানে এই 60 কিলোমিটার তারা যে যাচ্ছে, এই 60 কিলোমিটার যাচ্ছে আসলে 3600 সেকেন্ডে। এখানে লিখে দিচ্ছি 60 কিলোমিটার। 60 কিমি আছে, আমাদের কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। 60 মিটারে যদি কনভার্ট, আরো 1000 দ্বারা গুণন হবে। 60 মিটার এত মিটার, মিটার অতিক্রম করে কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে, 1 ঘন্টায় হতে। ওকে, এবার হচ্ছে 1 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে, তাহলে 3600 ভাগ এই 60 আর 1 2 3। এবারে গাড়ির দৈর্ঘ্য, স্টেশন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 400। তাহলে 400 মিটার অতিক্রম করবে, 3600 ইন্টু 400 বাই হচ্ছে 6 1 2 3 4। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 6 দ্বারা 36 কাটলে 6, 4 6 24। তার মানে অ্যানসার হবে আমাদের হচ্ছে 24 সেকেন্ড। এই যে মিস্টার ক, অর্থাৎ হচ্ছে 24 সেকেন্ড হচ্ছে অ্যানসার। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ফার্স্টলি আমি করেছি কি, ট্রেনের দৈর্ঘ্য আর স্টেশনের দৈর্ঘ্য যোগ করেছি। কারণটা হচ্ছে কি, একটা ট্রেন যদি ধরুন এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে আপনার ট্রেনটা এই স্টেশনটা অতিক্রম করবে, তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে। এই ট্রেনটা এখানে আছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিকে আসলো। তার মানে এই ট্রেনটা কিন্তু স্টেশনটা অতিক্রম করলো, প্লাস নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করলো। নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 আর স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 300। এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার অতিক্রম করতে কত সময় লাগে, সেই বিষয়টা আমরা এখানে বের করেছি। এখানে 3 জন ব্যক্তি ক, খ এবং গ, 3 জন এর বেতনের অনুপাত দেওয়া আছে। ক এর বেতনের অনুপাত এটা, খ এর বেতনের অনুপাত এটা, এবং গ এর বেতনের অনুপাত হচ্ছে 3। 3 জনের বেতনের অনুপাত বলছে। এই খ, এখানে একটা কমা দেওয়া আছে, খ গ অপেক্ষা 222 টাকা বেতন বেশি পেলে ক এর বেতন কত। এখানে দেখেন উল্টাপাল্টা কোশ্চেন, যে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে, এখানে বলানো হচ্ছে খ এবং গ, বাট প্রশ্নে চাওয়া হচ্ছে ক এর বেতন কত। তাহলে আমরা এখানে এই ধরনের যদি অঙ্ক আসে, ফার্স্টলি আমরা করব কি, এই যে 7 অর্থাৎ অনুপাতগুলোর সঙ্গে একটা চলক ধরে নিব। চলকটা কি ধরনের ধরে নিচ্ছি, একটা হচ্ছে 7x অর্থাৎ 7x, আর একটা হচ্ছে 5x, আর একটা হচ্ছে 3x। তাহলে আমরা অনুপাতের সঙ্গে একটা করে চলক ধরে নিলাম। তো এখন কথা হচ্ছে খ এর বেতন গ এর বেতন অপেক্ষা এত বেশি। খ এর বেতনটা আসলে কত, এই 5x, গ এর বেতন কত, এই 3x। এখানে বলছে খ এর বেতন খ গ অপেক্ষা 222 টাকা বেশি। তার মানে এই যে 5x মাইনাস 3x, এই যে মানে ব্যবধানটা, এইটাই কিন্তু আসলে বলছে যে 222 টাকা সমান সমান 2 2 2 222 টাকা। তার মানে 2x = 2 2 2, x = 1 1 1। যদি 2 দ্বারা আমি ভাগ করে দেই, এই 2 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কিন্তু 1 1 1 আসে, অর্থাৎ হচ্ছে 111 টাকা আসে। তার মানে x এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম 111 টাকা। এখন বলানো হচ্ছে যে ক এর বেতনটা কত। ক এর অনুপাতটা আসলে কত ছিল, ক এর অনুপাত ছিল হচ্ছে 7, অর্থাৎ এই যে আমাদের এখানে 7x। 7x যদি ক এর অনুপাত হয় 7x, তার মানে হচ্ছে 7 ইনটু x এর ভ্যালু হচ্ছে 111। 111 দ্বারা যদি 7 কে গুণ করি 777। এই হচ্ছে আমাদের মিস্টার গ অ্যানসার।
এই ধরনের অঙ্কগুলো বা অনুপাতের অঙ্কগুলো এই সিস্টেমে করলে অনেক সহজ হবে, অন্যথায় অন্য কোনো উপায় বা অপশনে করতে গেলে একটু কমপ্লেক্স হবে। এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে ইজিলি করা যায় এই ক্যালকুলেশনগুলো ছাড়াও। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা এই টেকনিকটা পেয়ে যাবেন।